জাতীয় পার্টি অফিসে হামলার নিন্দা জানিয়ে এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিএনপি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ বলেছে দলটি। শুক্রবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল মানুষের হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে বলে জানায় বিএনপি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলটির টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার ওপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের দ্বারা ভয়ভীতির সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি। শুক্রবার বিকেলে শাহবাগে ৩ দফা দাবিতে গণসংহতি সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান। সমাবেশে সংহতি জানায় বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলো। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলেরও রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা। শুক্রবার বিকেলে শাহবাগে ৩ দফা দাবিতে গণসংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ। সংহতি জানাতে সমাবেশে যোগ দেয় বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলো। সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নূরের উপর হামলার নির্দেশদাতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল হক নূরের উপর হামলা হয় নাই। এই হামলার দায় নিয়ে এই নির্লজ্জ, বেয়া, ছোটলোক, এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নূরকে লাঠি পেটার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল। একই সঙ্গে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন, নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো। নূরকে মারধরে নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ এনে উদ্বেগ জানায় জামায়াতে ইসলামী। খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে। আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই, আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই ১৪ দল এখনো আছে। গণ অধিকার পরিষদের সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করাকে জুলাই চেতনার উপর হামলা বলেও উল্লেখ করেন বক্তারা। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে ভাঙায় ২ দফায় ৬ ঘণ্টা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে স্থানীয়রা। তাদের দাবি, আগের মতো ফরিদপুরের ৫টি সংসদীয় আসন রাখতে হবে। কোনো সংসদীয় এলাকাকে অন্য এলাকায় সংযুক্ত করা চলবে না। পরে সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। স্থানীয় প্রশাসনের আশ্বাসে শুক্রবার দুপুরে ফরিদপুরে ভাঙায় সড়ক অবরোধ তুলে নিলেও বিকেল ৪টার দিকে আবারও অবরোধ ও বিক্ষোভ করে জনতা। এনসিপি, জাতীয় নাগরিক কমিটি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের ব্যানারে ভাঙা চৌরাস্তা ও ভাঙা বাজার এলাকায় অবরোধ করে স্থানীয়রা। এ সময় ঢাকা, খুলনা ও ফরিদপুর, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর ৪ থেকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করে গেজেট বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দুইটা ইউনিয়ন আমরা নগরকান্দা যেতে দিব না এবং এটাকে রক্ষা করার জন্য আমাদের রক্ত দেওয়া লাগলেও দিব। যে ষড়যন্ত্র চলছে তা আমরা রক্ত দিয়ে হইলেও ঠিক আছে এই ভাঙ্গাকে দ্বিখণ্ডিত করতে দিব না। এর আগে সকাল ৯টা থেকেই ভাঙ্গার গোল চত্বর এলাকায় ৩.৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা, খুলনা ও ফরিদপুর, বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ৩ দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাসে দুপুর 12:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। আমরা কিন্তু এই বিষয়টা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে জানিয়েছি, আমরা ডিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি এই বিষয়টা একটা ভালো সমাধান হবে, যেটা সবার জন্য ভালো।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরে 2টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে ফরিদপুর 4 আসনের ভাঙা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। তবে অনেক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। প্রার্থীরা বলছেন, তফসিল ঘোষণার আগেই বহিরাগতদের নিয়ে সমাগম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়েছেন অনেক প্রার্থী। নির্বাচন কমিশন বলছে, আচরণবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস, চলছে প্রচার প্রচারণা। কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে বহিরাগতদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন অনেকে। 25 জনের বেশি একসাথে জমায়েত হওয়া যাবে না, কিন্তু আমরা দেখতেছি যে কিছু কিছু স্বতন্ত্র প্যানেলের প্রার্থী তারা হচ্ছে 25 জনের অধিক মানুষজন শিক্ষার্থীদের নিয়ে তারা হলগুলোতে প্রচারণায় নামছে। যে স্পষ্ট বলা আছে আচরণবিধিতে যে শুধুমাত্র শিক্ষার্থী ব্যতীত এই নির্বাচনে অন্য কেউ হচ্ছে প্রচারণা অংশ নিতে পারবেন না, কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থী কেন, শিক্ষার্থী ছাড়া আর বাকি সবাই হচ্ছে এই প্রচারণা অংশ নিচ্ছেন। আমাদের নির্বাচন কমিশন থেকে যেই অর্থের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমরা শুনছি যে সেই অর্থের পরিমাণ আসলে বিভিন্ন জায়গায় ছাড়িয়ে যাচ্ছে লিমিট। নির্বাচন কমিশন বলছে, এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের কিছু মৌখিক ও আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছেন। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেই অভিযোগগুলো আমরা পেয়েছি সেই অভিযোগ পাওয়ার পরপরে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে এই বিষয়ে তাদের বক্তব্য গ্রহণ করে অতি দ্রুত যেই অপরাধ ঘটছে বা যেই আচরণটা লঙ্ঘন হচ্ছে তার উপর নির্ভর করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জাকসু নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন সহ মোট প্রার্থী 179 জন। ভোট আগামী 11 সেপ্টেম্বর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচনে প্রচারের বাকি আর মাত্র 2 দিন। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবার ছুটির দিনেও ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ করেন প্রার্থীরা। এদিকে সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির। এক্ষেত্রে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের মন জয়ে হলে হলে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। ছুটির দিনেও থেমে নেই প্রচারণা। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকারের চমক। নিজে সরে গিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবু বাকের মজুমদারকে জানান পূর্ণ সমর্থন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। দুপুরে জুমার নামাজের পরপরই শুরু হয় গণসংযোগ। এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংগ্রামের অবসান হচ্ছে বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী। গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা, সেটা দীর্ঘ 1 বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন। আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্নে বাস্তবায়িত হতে যাচ্ছেন। এদিকে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলের প্রার্থী। পাল্টা অভিযোগ ছাত্র শিবিরেরও। যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে। সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত স্ল্যাট শেমিং এবং সাইবার বুলিং হচ্ছে। রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের। যেসব পেজ থেকে সাইবার বুলিং হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সচেতনতামূলক সভা করা হবে। ডাকসু নির্বাচনের প্রচার চলবে রোববার পর্যন্ত। 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুরির মামলায় সাক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ফিরোজ আহমেদ ইপিজেড থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী নারীর অভিযোগ, জুমার নামাজের সময় ফিরোজের নেতৃত্বে পুলিশের একটি দল তার বাসায় আসে। এক পর্যায়ে তাকে জোর করে থানায় নিয়ে যায়। এ সময় মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে 1.5 লাখ টাকা দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। পরে 50,000 টাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী নারী। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও চুরির মামলায় সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে থানায় আনা হয় বলে দাবি করেন পুলিশের ওই উপপরিদর্শক। আপনি যদি আমার কোনো একটা প্রমাণ দেখাইতে পারেন, আমি আপনারা 1 লাখ টাকা এখানে দিয়ে যাব। যদি আমার কোনো প্রমাণ থাকে, এগুলোর পরে আমার কাছে 50,000 টাকা হইলে দেন। তারপরে উনি 50,000 টাকা দেওয়ানোর পরে তারপরে সারি দিছে। হইলো দেয়া পাশে কেউ ছিল না, উনি আমারে নিয়ে বাইরে বের হয়ে হাতের বামে গেছে। ওখান থেকে হইলো দেয়া সিসি ক্যামেরা কিছুই নেই, ওখানে বসেই টাকাটা নিছে আমার। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে 6 জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গত রাত 8টার দিকে মুন্সিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ওয়াহিদ মোল্লা ও উজির আলী গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ বাধে। এ সময় গোলাগুলি ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে 4 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটা অটোর সাথে কয়েকজনের গায়ের সাথে ধাক্কা লাগায়, এই ঘটনাকে কেন্দ্র করে অটোর গ্লাস ভাঙে। তো ওইটা নিয়ে আজকে তাদের মুন্সিগঞ্জ স্কুলের পাশে, স্কুলের এখানে বসার কথা ছিল। তো সন্ধ্যার পরে 8টার সময় দুই পক্ষের মধ্যে ওই পূর্বের অটো ভাঙার বিরোধকে নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। আজ 12 রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। 63 বছর বয়সে একই দিনে তিনি ওফাত লাভ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জশনের জুলুস, মিলাদ মাহফিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল 10টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে জশনের জুলুস ও মহাসমাবেশ। পরে শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা হয়ে আবারও উদ্যানে ফিরে শান্তি সমাবেশে মিলিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশজুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও কর্ম নিয়ে সেমিনার রেকর্ড করে বাংলাদেশ বেতারে আজ রাতে প্রচার করা হবে। এছাড়া ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। দেড়শো বছরের পুরনো কুমিল্লা পৌরসভা সিটি কর্পোরেশনের রূপান্তরের 1 যুগ পার হলেও জনবল সংকটে বাড়েনি নাগরিক সেবা। সিটি কর্পোরেশনের 242টি পদের বিপরীতে আছেন 67 জন। জনবল সংকটের কারণেই নাগরিক ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি বাড়তি দায়িত্বে মানসিক চাপ বাড়ছে কর্মকর্তাদের ওপরও। কুমিল্লা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে আছেন একজন প্রকৌশলী। গত 5 বছর যাবৎ স্বাস্থ্য কর্মকর্তার পদটি শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন নির্বাহী প্রকৌশলী আবু সাইদ ভূঁইয়া। একই সাথে তিনি প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব এবং একটি প্রকল্প পরিচালকেরও দায়িত্ব পালন করছেন। এই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের যে সেটআপ আছে, ওই সেটআপগুলোকে মেনটেন করার জন্য একজন ডাক্তার খুব দরকার এবং আমরা বারংবারই মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। পর্যাপ্ত জনবল না থাকায় এভাবেই কুমিল্লা সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তাকেই আরও 2 থেকে 3টি করে পদের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, রাজস্ব কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদের মতো গুরুত্বপূর্ণ পদ খালি দিনের পর দিন। আমাদের লোকবল নাই, সেজন্য আমরা যথেষ্টই একটু প্রেসারে থাকি। আমাদের লোডটা একটু বেশি হয় এবং কাজকাম করতে গেলে আমাদের একটু সময় দেওয়া লাগে। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার 1 যুগেরও বেশি সময়ে 3 জন নির্বাচিত মেয়র দায়িত্ব পালন করেছেন। এরপরও সিটি কর্পোরেশনের জনবল সংকটের সমাধান না হওয়ায় সেবার মানের উন্নতি হয়নি বলছেন ভুক্তভোগীরা। মনে হয় চুক্তিভিত্তিকে অলরেডি দেওয়া আছে প্রায় 1000 লোকের কাছাকাছি। তো যদি আপনার পার্মানেন্ট লোক নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেশের বেকারত্ব কমবে, প্লাস নগরবাসী তার সুবিধাও খুব ভালো হবে। সেবা দিতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের কুমিল্লায় যানজট মুক্ত হচ্ছে না। সেই সেবাগুলি দিতে পারছে না বলেই কিন্তু আমরা জলবদ্ধতা থেকে আমরা মুক্ত পাচ্ছি না। তবে এর মধ্যে মন্ত্রণালয়ে জনবলের চাহিদা পাঠানোর কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। মানুষের হয়রানি কমছে না, ভোগান্তি কমছে না। আমরা
আমি এখানে যোগদানের পরে আমি অবহিত হয়েছি। আমি ইতিমধ্যেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। কুমিল্লা সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 12 লাখেরও বেশি মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিষাক্ত মদ পানে একদিনে 4 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 জন। পুলিশ ও স্থানীয়রা জানায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়াতে বিষাক্ত মদ পানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল 4টা পর্যন্ত ওই 4 জন মারা গেছেন। নিহতরা হলেন টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামের বাচ্চু ব্যাপারী ইব্রাহিম মুন্সি, রহমতুল্লাহ ব্যাপারী ও সদর উপজেলার ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন। তবে প্রশাসনকে অবহিত না করেই তাদের দাফন করা হয়েছে উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের রাউজানে 4টি গ্রামীণ সড়ক সংস্কার হচ্ছে এক প্রবাসীর দাতব্য প্রতিষ্ঠানের উদ্যোগে। প্রায় 60 কোটি টাকা ব্যয়ে এসব সড়ক মেরামত করছে এক প্রবাসীর করা প্রতিষ্ঠান জসিমউদ্দিন ফাউন্ডেশন। বৃষ্টি ও বন্যা সহনীয় করে নতুনভাবে তৈরি করা হচ্ছে এসব সড়ক। বেসরকারি উদ্যোগে এলাকার উন্নয়ন স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া থেকে চৌধুরীহাট, পতেরহাট থেকে ঘাটখুল এবং নিরামিষ পাড়াগামী 3টি সড়ক নিয়ে লম্বা সময় ধরে ভোগান্তিতে এলাকাবাসী। সড়ক মেরামতে সরকারের নানা দপ্তরে আবেদন করেও সুফল মেলেনি। ভাঙ্গাচোরা রাস্তায় অসংখ্য গর্ত আর কাদা পানির মাঝে পথ চলতে হয় এলাকাবাসীর। নোয়াপাড়া থেকে চৌধুরীহাট পর্যন্ত সম্পূর্ণ ভাঙা, কোথাও মানে বালা করে চালানোর মতো জায়গা নেই, সবখানে ভাঙা। 10 মিনিটের পথ আমাদের যাওয়ার সময় লাগে আধা ঘন্টা, আর যারা অসুস্থ তাদের তো আর কথাই নাই যাওয়ার। সম্প্রতি এসব ভাঙা সড়ক সম্পূর্ণ মেরামতের উদ্যোগ নিয়েছে আরব আমিরাত প্রবাসী জসিমউদ্দিনের দাতব্য প্রতিষ্ঠান। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে কাপ্তাই সড়কের কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ঢালাই ও মেরামত করেছে জসিমউদ্দিন ফাউন্ডেশন। এলাকার আরও 3টি সড়ক সংস্কার হচ্ছে 40 কোটি টাকা ব্যয়ে। একটা রিজিট পেমেন্ট করতে চাচ্ছি, যেটা আরসিসি রোড বলা হয় সাধারণ ভাষায়। এটা 18 ফিট প্রশস্ত হবে এবং 3 কিলো দৈর্ঘ্য হবে। বেসরকারি উদ্যোগে সড়ক 4টি সংস্কারে ছাড়পত্র দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অবকাঠামো সংস্কারে এমন স্থানীয় উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে গতি আনবে বলছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। বিত্তবানেরা এগিয়ে আসেন, তাদের থেকে যদি একটা সহায়তা থাকে তাহলে উনি ওই অঞ্চলের একটা অর্থনৈতিক মানে প্রবৃদ্ধি ঘটাবেন। বেসরকারি উদ্যোগে কোনো লোকজন এগিয়ে আসে এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য যোগাযোগ ব্যবস্থা সচল রাখা। রাউজানে স্থানীয় সরকারের আওতাধীন 1415 কিলোমিটার গ্রামীণ পাকা, আধা পাকা ও কাঁচা সড়ক রয়েছে। এবারের বর্ষার পানি জমে বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন এলাকাগুলোর বেশিরভাগ রাস্তায় চলাচলে অনুপযোগী। ভাঙা সড়কের কারণে পর্যটকদের ভোগান্তির পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। স্থানীয়রা বলছেন, অবকাঠামো উন্নয়ন হলে আরও এগিয়ে যাবে এই এলাকার পর্যটন। দ্রুত রাস্তা সংস্কারে প্রশাসনের উদ্যোগ নেয়ার দাবি তাদের। তাহিরপুরে সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর শান্ত স্বচ্ছ জলরাশি। নদীর একদিকে ভারত সীমান্তের উঁচু সবুজ পাহাড়, অন্যদিকে পর্যটন আকর্ষণ বারেকের টিলা। এই সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত মানুষ। কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। সরু ও ভাঙা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। মোটামুটি আমরা খারাপই পর্যবেক্ষণ করেছি যে খুব একটা সুবিধার না। এই রাস্তাগুলোতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। রাস্তা যদি একটু উন্নত করা যায় তাহলে যারা একটু প্রবীণ তাদের ওঠার সুবিধা হবে এবং তারা সহজেই এই সুন্দর এবং দর্শনীয় স্থানটা ভিজিট করে তারা যেতে পারবে। শুধু বারেকের টিলাই নয়, তাহিরপুর উপজেলায় রয়েছে টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান, রাজাই ঝর্ণা, টেকের ঘাট, শহীদ সিরাজ লেক সহ নানা দর্শনীয় স্থান। তবে জেলা শহরের সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় সীমান্তবর্তী এসব এলাকার সড়ক পথে যাওয়ার প্রধান বাহন মোটরসাইকেল। রাস্তা ফাঁকা ছিল, অর্ধেকটা ভাঙা। এই রাস্তাটা দিয়ে আমরা টুরিস্ট প্লেস চলতে অনেক কষ্ট হই। পর্যটন এলাকা যেগুলো, ওইগুলোর রাস্তাটা আসলেই ভালো না। আর এদিকের দোকানগুলো একটু ডেভেলপ হইলে, থাকা বা খাওয়ার স্পটগুলো যেখানে মানুষ রেস্টুরেন্ট বা অন্য কিছু আছে, এগুলো একটু ডেভেলপ হলে ভালো।
বেহাল সড়কের বিষয়টি স্বীকার করে মেরামতেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমরা উন্নয়ন সমন্বয় সবাই কথা বলবো এবং আমাদের স্থানীয় প্রকৌশল যে বিভাগ আছে, এলজিইডির প্রকৌশলী আছেন, নির্বাহী প্রকৌশলী আছে, ওনার সাথে কথা বলবো এবং খুব দ্রুত যেন এই বিষয়টার সমাধান হয় তাকে অনুরোধ জানাবো। মনোমুগ্ধকর এই এলাকাটিতে সড়ক নির্মাণ সহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলে আরও বেশি সংখ্যায় পর্যটকের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিল্প উদ্ভাবনে চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখছে সেমিকন্ডাক্টর প্রযুক্তি। বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প কয়েকশো বিলিয়ন ডলারের। বাংলাদেশেও এই খাতের সম্ভাবনা তুলে ধরতে প্রকাশিত হয়েছে নতুন বই প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশ সম্ভাবনা। রাজধানীতে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, এই শিল্পের উন্নয়ন দেশের অর্থনীতি ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রযুক্তির আধুনিকীকরণে সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের গুরুত্ব অনেক। বাংলাদেশেও রয়েছে এর সম্ভাবনা। রাজধানীর তেজগাঁওয়ে মোড়ক উন্মোচিত হল প্রযুক্তির অগ্রযাত্রায় সেমিকন্ডাক্টর ও বাংলাদেশের সম্ভাবনা শীর্ষক বইয়ের। এতে উঠে এসেছে সেমিকন্ডাক্টরের উদ্ভাবন, বৈশ্বিক প্রভাব, অর্থনৈতিক দিক এবং সম্ভাবনা। বক্তারা জানান, সেমিকন্ডাক্টর শুধু প্রযুক্তির ক্ষেত্রেই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও ভূমিকা রাখছে। যারা বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ছে এবং আজকালকার যারা স্টুডেন্ট আন্ডারগ্র্যাড করছে কলেজে, সবাই এই বইটা পড়ে উৎসাহিত হবে। ভবিষ্যতে আমাদের এখানে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কি পসিবিলিটি আছে সারা বিশ্বে। লেখকের মতে, বাংলাদেশে সেমিকন্ডাক্টর শিল্প গড়ে উঠলে লাখো মানুষের কর্মসংস্থান হবে। বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্প কয়েকশো বিলিয়ন ডলারের। চিপ ডিজাইনের পুরো ক্যাপাবিলিটি বাংলাদেশে করতেই হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। উই ক্যানট সেটল ফর লেস। আমাদেরকে নতুন জেনারেশন তৈরি করতে হবে। আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা দোজ হু আর গোয়িং টু দ্য প্রাইমারি স্কুল, মিডল স্কুল, আদার থিংস, দে হ্যাভ টু থিঙ্ক ভেরি ডিফারেন্টলি, বিকজ ট্রেডিশনাল জব হয়তো থাকবে না বেশি দিন। সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশের অংশগ্রহণ একেবারেই সামান্য। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশ হয়ে উঠতে পারে এই শিল্পের অন্যতম বড় প্রতিযোগী। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।